তো স্টুডেন্টস, আজকে আমরা যে ইউনিটে ডিসকাস করছি সেটা হচ্ছে আমাদের পার্ট এর ইউনিট 3, ইউএস ডমিনেন্স ইন ওয়ার্ল্ড পলিটিক্স। ইউএস ডমিনেন্স ইন ওয়ার্ল্ড পলিটিক্স। এই ইউনিটের মধ্যে আমাদের ম্যাটার অফ ডিসকাশনটা হচ্ছে যে আফটার দ্য কোলাপস অফ দ্য ইউএসএসআর। আমরা লাস্ট ইউনিট 2 তে আমরা ডিসকাস করেছিলাম যে 1991 এ ইউএসএসআর এর ডিসইন্টিগ্রেশনের পর ওয়ার্ল্ডটা ইউনিপোলার হয়ে যায়। এবং এই ইউনিপোলার ওয়ার্ল্ড মানে কি? ইউনিপোলার ওয়ার্ল্ড মানে হচ্ছে আমেরিকা, যেখানের মধ্যে একমাত্র সুপার পাওয়ার। ইউনিপোলার ওয়ার্ল্ড অর্থাৎ যেখানে কেবলমাত্র একটাই সুপার পাওয়ার আছে, দ্যাট ইজ আমেরিকা। তো এই যে আমেরিকা, সুপার পাওয়ার আমেরিকা, সেই আমেরিকার এই পৃথিবীর উপর যে একটা ডমিনেন্স মিন্স ডমিনেশন, একটা প্রভুত্ব, এই যে প্রভুত্বটা সেটাই হচ্ছে এই টপিকের আমাদের ম্যাটার অফ ডিসকাশন। তো ইউএস এর যে ডমিনেশনটা, সেই ডমিনেশনটা শুরু হয় বেসিক্যালি আমরা মানে ধরতে পারি আফটার 1991। 1991 এর পর থেকে ইউএস এর ডমিনেশনটা এই পৃথিবীর মধ্যে পুরো পৃথিবী জুড়ে একটা ইউএস এর একটা শক্ত একটা প্রভুত্ব সেটা তৈরি হয়। একটাই কারণ, অর্থাৎ তার বিরোধী কেউ ছিল না। আমেরিকার বিরুদ্ধে অন্য কোনো সুপার পাওয়ার ছিল না। 1991 পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে ইউএসএসআর একটা সুপার পাওয়ার ছিল, যার কারণে আমেরিকা একটা জায়গার মধ্যে গিয়ে তার পাওয়ারটা একটা জায়গার পর্যন্ত সীমা ছিল। কিন্তু 1991 এর পর থেকে আমেরিকার পাওয়ার কোনো সীমা ছিল, সে আনলিমিটেড পাওয়ার। সেটা হলো যে পাওয়ারটার কোনো সীমা নেই, সে যা ইচ্ছা তাই করতে পারে, এই ধরনের একটা অবস্থা এই পৃথিবীর মধ্যে তৈরি হলো। কিন্তু 1991 থেকে যদিও আমরা ধরি যে আমেরিকা সুপার পাওয়ার হয়েছে বা ওয়ার্ল্ডটা ইউনিপোলার হয়েছে, কিন্তু আমরা 1991 এর আগে যদি যাই, তারপর আমরা দেখতে পারবো যে এই ওয়ার্ল্ডের মধ্যে আমেরিকা তার যে এই যে একটা প্রভুত্ব বা পাওয়ারটাকে ইউজ করার যে টেন্ডেন্সিটা আমেরিকার আছে, সেটা অনেক আগে থেকে আমেরিকা করে আসছে। সেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমরা যদি দেখি, 1945 এর মধ্যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা শেষ হয়। সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা শেষ হয় কিভাবে শেষ হয়? যে আমেরিকা জাপানের দুটো সিটি হিরোশিমা এন্ড নাগাসাকি, হিরোশিমা এন্ড নাগাসাকিতে জাপানের দুটো সিটির মধ্যে আমেরিকা অ্যাটম বম সেখানে আমেরিকা ফেলেছিল, যার কারণে একটা ডিস্ট্রাকশন হয়েছিল। এই অ্যাটম বমের ফলেই আমেরিকা যে জাপানের মধ্যে যে অ্যাটম বমগুলো যেগুলো ফেলেছিল, এই অ্যাটম বমের নিক্ষেপ করার ফলেই কি হলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা একটা জায়গার মধ্যে শেষ হয়ে গেল। তো এই যে আমেরিকার 1945 এ সেই সময় আমেরিকার একটা এই যে চিন্তাটা যে অ্যাটম বম সে ফেলে এত হিউজ ডিস্ট্রাকশন করেছিল, এটাই হচ্ছে আমেরিকার একটা ডমিনেশন, একটা আইডিয়া আমরা পেতে পারি। বা তার ঠিক আগে 1991 এ ইউএসএসআর এর ডিসইন্টিগ্রেশনের পর থেকে তো যেটা হয়েছে, আমেরিকার ডমিনেশনটা তৈরি হয়েছে। কিন্তু জাস্ট বিফোর 1990 তে যদি আমরা দেখি, আরেকটা ইম্পর্টেন্ট যেটা অকেশন আছে, সেটা হচ্ছে 1990 তে আমেরিকা কি করলো, কুয়েত ইনভেশন এগেইনস্ট ইরাকের এগেইনস্টে কুয়েতের মধ্যে যে যুদ্ধটা ছিল আমেরিকার, সেটাও কিন্তু আমেরিকার একটা প্রভাবী ভূমিকার আমরা একটা প্রমাণ পাই। এখন এই যে কুয়েতের যে ইনসিডেন্টটা, সেটা কি ছিল? ইরাক কি করছিল 1990 এর মধ্যে? ইরাক আন্ডার দ্য লিডারশিপ অফ সাদ্দাম হোসেন, ইরাক কুয়েতের মধ্যে ইনভেশন করেছিল। এখন কুয়েত কি ছিল? কুয়েত ছিল আমেরিকার একটা এলাই বা আমেরিকার একটা প্রভাব ছিল কুয়েতের উপর। এখন আমেরিকা ইরাককে বললো যে সেখান থেকে তার সেনা সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কুয়েত ইনভেশনটাকে শেষ করার জন্য। কিন্তু দেখা গেল যে আমেরিকার কথা ইরাক শুনছে না, এবং ফলস্বরূপ কি করলো, আমেরিকা তার ফোর্স পাঠিয়ে, ব্রিটেনও ছিল আমেরিকার সাথে, আমেরিকা তার ফোর্স পাঠিয়ে সেখানে যারা যুদ্ধ হলো, এবং সেই যুদ্ধের ফলে কি হলো, ইরাক যুদ্ধে পরাস্ত হয়ে কুয়েত ছেড়ে গেল। এই যে কুয়েতের যে ইনসিডেন্টটা, এটাকে আমরা ফার্স্ট গালফ ওয়ারও বলতে পারি, ফার্স্ট গালফ ওয়ার হিসেবে এটাকে বলা হয়। এবং এই যে অপারেশনটা আমেরিকা করেছিল, সেটাকে বলা হয় অপারেশন ডেজার্ট স্টর্ম। অপারেশন ডেজার্ট স্টর্মটা অর্থটা কি হচ্ছে, যে এই যে ইরাককে কুয়েত থেকে ফেরত পাঠিয়ে দেওয়া, সেটাই হচ্ছে অপারেশন ডেজার্ট স্টর্ম বা ফার্স্ট গালফ ওয়ার, সেটা এইভাবে আমরা বলতে পারি। তো এই যে 1990 এর মধ্যে কুয়েত ইনভেশনের ইনসিডেন্ট বলি, বা তার আগে আমি যেটা বললাম 1945 এর মধ্যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বম ফেলার যে ইনসিডেন্টগুলো, এই ইস্যুসগুলো থেকে আমরা বুঝতে পারি যে আমেরিকার প্রত্যেকটা সময় একটা টেন্ডেন্সি ছিল যে কিভাবে নিজের পাওয়ারটাকে সে এস্টাবলিশ করবে। এটা স্বাভাবিক, প্রত্যেকজন মানুষেরই একটা টেন্ডেন্সি থাকে নিজের পাওয়ারটাকে। আমরা সবাই কি চাই, যে নিজের পাওয়ারটাকে কিভাবে এস্টাবলিশ করা যায়, পাওয়ার মঙ্গারি একটা টেন্ডেন্সি নিয়ে আমরা সাধারণ মানুষ চলে। তো এই আমেরিকার সেই
চিন্তাটা বা এই মানে এই ধরনের কাজ করার টেন্ডেন্সিটা আমেরিকার অনেক আগে থেকেই ছিল। এবং 1991 এর পর থেকে কি হলো, আমেরিকা একদম ব্যাপক আকারে সে যখন অপ্রতিদ্বন্দ্বী হয়ে গেল, তার জন্য কম্পিটিটর নেই। 1991 এর পর থেকে আমেরিকার কোনো কম্পিটিটর নেই। এজ এ রেজাল্ট আমেরিকা কি করলো, তার সেই পাওয়ারটাকে সে মানে একদম বিস্তৃত আকারে সে ছড়িয়ে দিতে সে সফল হলো। পরবর্তীতে আমরা আমেরিকার এই যে ডমিনেশন, সেই ডমিনেশনের আরো দুটো মেজর এক্সাম্পল আছে। সেটা হচ্ছে বিল ক্লিনটন। বিল ক্লিনটন যখন আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন, তো এই ক্লিনটনের সময়ও আমেরিকার দুটো অপারেশন আমেরিকা করেছিল, যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমেরিকার ডমিনেশনটা কিভাবে ওয়ার্ল্ডের মধ্যে আছে। তার মধ্যে একটা হচ্ছে ওয়ার এগেইনস্ট ইউগোস্লাভিয়া। এই যে সেটা ওয়ার অ্যাকশন এগেইনস্ট ইউগোস্লাভিয়া। এই যে ইউগোস্লাভিয়ার এগেইনস্টে আমেরিকা যে একটা অ্যাকশন নিয়েছিল, সেই মানে সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইনসিডেন্ট। এন্ড সেকেন্ডলি আরেকটা ইনসিডেন্ট আমাদের আছে, সেটা হচ্ছে অপারেশন ইনফাইনাইট রিচ। তো এই যে অপারেশন ইনফাইনাইট রিচটা ছিল যে আমাদের আমেরিকার তালিবানি যে উগ্রপন্থীরা ছিল, সেই তালিবানি উগ্রপন্থীদের বিরুদ্ধে আমেরিকার একটা অপারেশন ছিল বিল ক্লিনটনের সময়, সেটাকে বলা হয় অপারেশন ইনফাইনাইট রিচ। তো অ্যাকশন এগেইনস্ট যুগোস্লাভিয়ার বিরুদ্ধে আমেরিকার একটা অ্যাকশন এন্ড অপারেশন ইনফাইনাইট রিচ, এই যে দুটো ইনসিডেন্টও কিন্তু আমাদেরকে আমেরিকার যে প্রভাবটা, সেই প্রভাবের সম্পর্কে একটা আইডিয়া আমাদেরকে দিচ্ছে। তো এইগুলো হচ্ছে আমেরিকার প্রভাব। মানে আজকের দিনে বলতে গেলে পুরো পৃথিবীর মধ্যে 1991 এর পর থেকে ইউএসএসআর সে মানে ডিসইন্টিগ্রেট হওয়ার পর থেকে পুরো পৃথিবীর মধ্যে বিভিন্নভাবে আমেরিকা তার প্রভাব, তার দবদবাটা বজায় রেখেছে। সেটাই হচ্ছে আমাদের ম্যাটার অফ ডিসকাশন। এখন আমাদেরকে বুঝতে হবে যে এই যে আমেরিকার যে ডিসকাশনটা আছে, আমেরিকার ডিসকাশনটা বেসিক্যালি তিনটা ধরনের আমেরিকার যে ডমিনেশনটা বেসিক্যালি তিন ধরনের ডমিনেশন আমেরিকার এই পৃথিবীর মধ্যে আছে। সেই ডমিনেশনগুলোর মধ্যে ফার্স্ট এটা আছে ইউএস ডমিনেশন অ্যাজ হার্ড পাওয়ার। ইউএস এর যে ডমিনেশনটা এই পৃথিবীর মধ্যে হয়, এই ডমিনেশনের তিনটা পার্ট আছে। তার মধ্যে ফার্স্টটা হচ্ছে আমাদের হার্ড পাওয়ার, ইউএস ডমিনেশন অ্যাজ হার্ড পাওয়ার। এখন হার্ড পাওয়ার বলতে আমরা কি বুঝি? এই যে আমরা হার্ড পাওয়ার আমরা দেখছি, এই হার্ড পাওয়ার বলতে আমরা কি বুঝি? হার্ড পাওয়ার অর্থাৎ মিলিটারি পাওয়ার। আমেরিকার যে মিলিটারি পাওয়ারটা আছে, সেই পাওয়ারটাকে এখানে আমরা ডিসকাস করব। আমেরিকার যে মিলিটারি, সেই আমেরিকার মিলিটারি পুরো পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী মিলিটারি। আমেরিকার মিলিটারি এত বেশি ক্যাপাসিটি আছে যে সে এই পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে জায়গাটা আমেরিকার মিলিটারির আওতার বাইরে। পুরো পৃথিবীর মধ্যে যে কোনো জায়গার মধ্যে আমেরিকার মিলিটারি তার ইচ্ছে মতো সে যে কোনো কিছু করতে পারে, কারণ তারা এত বেশি স্ট্রং আছে। এই যে আমেরিকান মিলিটারি যে এত বেশি স্ট্রং হওয়ার একটা কারণ হচ্ছে কি, যে আমেরিকা তার বাজেটের একটা হিউজ সেকশন, একটা মানে মেজর পোরশন তার বাজেটে সে ঠিক করে মানে ব্যয় করে মিলিটারি রিসার্চের মধ্যে। মানে উইপন, আর্মস, মানে আর্মি, এভি, এয়ার ফোর্স, এইগুলো যে মানে নিত্য নতুন উইপন্স গুলো আছে, এয়ার ফোর্সের কাছে নতুন হেলিকপ্টার বা ফ্লাইটস যেগুলো আছে, নেভির মধ্যে ওয়ারশিপস গুলো আছে, এই যে বিষয়গুলো, এইগুলোর উপর আমেরিকা তার বাজেটের এক জিডিপির বলতে পারি আমরা একটা মেজর পোরশন সেখানের মধ্যে ব্যয় করে। আমেরিকা তার মিলিটারি রিসার্চকে খুব বেশি ডেভেলপ করেছে, যার কারণে আমেরিকান মিলিটারির এই রিসার্চের ফলে, মিলিটারি রিসার্চের মধ্যে একটা হিউজ ইনভেস্টমেন্টের ফলে বা মিলিটারিকে এত ভালো ইকুইপমেন্ট দিয়ে রাখার ফলে আমেরিকান মিলিটারি আজকের দিনে যে ব্যবস্থাটা হয়েছে, যে আমেরিকান মিলিটারি আজকের দিনে এই পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী মিলিটারি অবস্থার মধ্যে আছে। তো যার কারণে যেহেতু আমেরিকান মিলিটারি খুব বেশি শক্তিশালী মিলিটারি, যার কারণে এই পুরো পৃথিবীর মধ্যে প্রত্যেকটা দেশই আমেরিকাকে একটু সমীহ করে চলতে হয়। যেহেতু তার মিলিটারিটা এত বেশি পাওয়ারফুল, যার কারণে সে অন্য দেশের উপর, আমেরিকা অন্য দেশের উপর তার প্রভাবটা খুব ইজিলি সে তার প্রভাবটা সে এখানে বিস্তার করতে পারে। এবং ছোট ছোট দেশগুলো বা আরো যে আন্ডার ডেভেলপ কান্ট্রিজগুলো বা লিস্ট ডেভেলপ কান্ট্রিজগুলো আছে, এই কান্ট্রিজগুলোর মনে একটা ভয় থাকে যে আমেরিকার বিরুদ্ধে যদি আমি কিছু করি, তাহলে সে তার মিলিটারি দিয়ে আমার দেশটাকে আক্রমণ করি, আমাকে পুরো একদম শেষ করে দেবে। এই ধারণা থেকে কি হয়, এই ধারণা থেকেই আমেরিকার বিরুদ্ধে মানে অনেকে কথা বলে না, এবং আমেরিকা তার প্রভুত্ব যেটা আছে, তার ডমিনেশনটা কি করে, সে তার ডমিনেশনটাকে কন্টিনিউ করে চলছে। তো ফার্স্ট পয়েন্ট আমরা পেয়েছি ইউএস হেজিমনি এজ হার্ড পাওয়ার। এখানে তিনটা পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে হার্ড পাওয়ার, দ্যাট ইজ ইউএস হেজিমনি এজ হার্ড পাওয়ার। এই হার্ড পাওয়ারটাকে আমরা মিলিটারি পাওয়ারও বলতে পারি। এই হার্ড পাওয়ার দ্যাট ইজ মিলিটারি পাওয়ার, হার্ড পাওয়ারটাকে আমরা মিলিটারি পাওয়ারও বলতে পারি। সেকেন্ড আমাদের যে পাওয়ারটা আসছে আমেরিকার, যে মানে আমেরিকার যে সেকেন্ড যে ইউএস ডমিনেশন এজ স্ট্রাকচারাল পাওয়ার।
ডমিনেশন অ্যাজ স্ট্রাকচারাল পাওয়ার, সেটাকে আমরা আবার ইকোনমিও বলতে পারি, মানে ইকোনমিক পাওয়ার। ইকোনমিক্যালি আমেরিকা কতটুকু পাওয়ারফুল সেটা হতে পারে এটার একটা ব্যাপার। এই যে ইউএস হেজেমনি স্ট্রাকচারাল পাওয়ার, এটা হচ্ছে আমেরিকার যে ইকোনমিক দিক দিয়ে যে আমেরিকা যে শক্তিশালী, সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল পাওয়ার। এই পৃথিবীর মধ্যে আমেরিকা অর্থনৈতিক দিক দিয়ে, আমরা আগের পয়েন্টে পড়েছি যে মিলিটারির দিক দিয়ে আমেরিকা শক্তিশালী। সেকেন্ড যে পয়েন্ট আসছে স্ট্রাকচারাল পাওয়ার মধ্যে ইজ ইকোনমিক পাওয়ার, এখানের মধ্যে কি বুঝতে হবে আমাদের যে আমেরিকার ইকোনমিক দিক দিয়েও আমেরিকা পাওয়ারফুল। আজকের দিনে আমেরিকার কাছে যে রিসোর্স আছে, সেই রিসোর্স মানে চ্যালেঞ্জ করার মতো ক্যাপাসিটি পৃথিবীর অনেক দেশের কাছে নেই। প্রত্যেকটা দিক দিয়ে ইকোনমিক্যালি আমেরিকা এত বেশি পাওয়ারফুল আজকের দিনের মধ্যে আছে যে পুরো পৃথিবীর মধ্যেই তার ইকোনমিক পাওয়ারটার একটা দবদবা সে বজায় রেখেছে। এখন আমেরিকার যে স্ট্রাকচারাল পাওয়ার বা ইকোনমিক পাওয়ার, তার মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, সেগুলো আমাদের একটু বুঝতে হবে। এই যে আমরা দেখছি ওয়ার্ল্ড ইকোনমির 28% হচ্ছে আমেরিকান। আমেরিকার যে শেয়ারটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমির মধ্যে, পুরো পৃথিবীর যে ইকোনমি, পুরো পৃথিবীর ইকোনমির মধ্যে 28% শেয়ার হচ্ছে আমেরিকান। ইউএস এর ডমিনেশন, আমরা এই যে পয়েন্টের মধ্যে আমরা ডিসকাস করছি যে আমেরিকার স্ট্রাকচারাল পাওয়ার হিসেবে ডমিনেশন বা ইকোনমিক্যাল পাওয়ার হিসেবে আমেরিকার ডমিনেশন, সেই ডমিনেশন কারণগুলো কি? যার মধ্যে একটা কারণ হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিতে 28% শেয়ার হচ্ছে আমেরিকান। যার কারণে 28% যদি একটা দেশের পুরো পৃথিবীতে শেয়ারটা থাকে, পুরো পৃথিবীর ইকোনমি, তাহলে অটোমেটিক্যালি আমাদের বুঝতে হবে যে তার প্রভাবটা কতটুকু আছে। সেকেন্ডলি আমাদেরকে বুঝতে হবে যে ওয়ার্ল্ড ট্রেড আছে, ওয়ার্ল্ড ট্রেডের 15% শেয়ার হচ্ছে আমেরিকার। ওয়ার্ল্ড ইকোনমির 28% আমেরিকার দখলে আছে। ওয়ার্ল্ড ট্রেড, পৃথিবীর যে ট্রেড এন্ড কমার্স যেটা আছে, ব্যবসা বাণিজ্য, এই শেয়ারটা হচ্ছে 15%। ওয়ার্ল্ডের পুরো ট্রেডের 15% শেয়ারটা হচ্ছে আমেরিকার মধ্যে। সেকেন্ডলি আমরা বলতে পারি যে টপ 3, এটা না লিখলেও হবে, এটা হচ্ছে যে পৃথিবীর মধ্যে যত ধরনের বিজনেস আছে, বিভিন্ন ধরনের কোম্পানি আছে আমরা জানি, প্রত্যেকটা সেক্টরের বিজনেসের মধ্যে দেখতে হবে যে টপ 3 কোম্পানিজ বা অর্গানাইজেশন যেগুলো আছে, তার মধ্যে একটা আমেরিকান কোম্পানি। অর্থাৎ কোনো একটা সেক্টরের বিজনেস, সেটা ফার্মাসিউটিক্যাল বিজনেসও হতে পারে, সেটা কেমিক্যালসেরও বিজনেস হতে পারে, বিভিন্ন ধরনের বিজনেস আছে, যে কোনো ধরনের বিজনেস হোক, প্রত্যেকটা সেক্টরের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে যে টপ 3 কান্ট্রিজ আছে, টপ 3 ফার্মস বা কোম্পানিজ আছে, সেই টপ 3 কোম্পানিজের মধ্যে একটা কোম্পানি কিন্তু আমেরিকার হবেই হবে। অর্থাৎ আমেরিকার যে প্রাইভেট ফার্মস গুলো আছে, কোম্পানিগুলো আছে, মানে এমএনসি মাল্টিনেশনাল কোম্পানিজ গুলো আছে, এইগুলোর এত বেশি একটা প্রভাব আছে যে পুরো পৃথিবীর মধ্যে টপ 3 এর মধ্যে প্রত্যেকটা সেক্টরের মধ্যে এই কোম্পানিগুলো থাকে। তো এজ এ রেজাল্ট কি হয়? এজ এ রেজাল্ট আমেরিকার প্রভাবটা দিন দিন বেড়েই চলে। তো ওয়ার্ল্ড ইকোনমি আমরা দেখলাম 28% আমেরিকা শেয়ার, ওয়ার্ল্ড ট্রেডের 15% আমেরিকা শেয়ার, ওয়ার্ল্ডের টপ 3 কান্ট্রিজের মধ্যে আমেরিকান কান্ট্রিজ একটা থাকবেই, যে কোনো সেক্টরের মধ্যে হোক। এইগুলো হচ্ছে আমেরিকার স্ট্রাকচার পাওয়ার হওয়ার পেছনে কারণ। কেন আমেরিকা এত বেশি ইকোনমিক্যালি পাওয়ারফুল? The reasons, these are the reasons যার কারণে আমেরিকা এত বেশি পাওয়ারফুল। তাছাড়াও এই ওয়ার্ল্ডের মধ্যে নতুন কিছু ডেভেলপমেন্ট হয়েছে, নতুন কিছু অর্গানাইজেশন হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আছে, এই যে ইনস্টিটিউশনসগুলো, ওয়ার্ল্ড ব্যাংক বলি আমরা, আইএমএফ বলি, এইগুলো ইনস্টিটিউশনও কিন্তু আমেরিকার সুপার পাওয়ার হওয়ার ক্ষেত্রে, ইকোনমিক্যালি আমেরিকার সুপার পাওয়ার বা আমেরিকার ডমিনেশনটা এস্টাবলিশ করার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করে। লাস্টলি আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি। আমরা আজকের দিনে একটা মানে জিনিস খুব ফেমাস বা কমন আমাদের কাছে আছে, যেটা হচ্ছে এমবিএ, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আমরা অনেকেই এমবিএ পড়াশোনা করি বা অনেকে এমবিএ পড়াশোনা করে চাকরি করে, যাই হোক। এই যে এমবিএ, এই যে মানে কনসেপ্টটা, এই কনসেপ্টের ডেভেলপমেন্টটাও কোথা থেকে এলো? এই কনসেপ্টের ডেভেলপমেন্টটাও কিন্তু এসছে আমেরিকা থেকে। তো এমবিএ এর কনসেপ্টটা আমেরিকা থেকে এসছে এবং আজকের দিনে পুরো ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এমবিএ নিয়ে আমরা পড়াশোনা করছি, এবং যার কারণে এটা একটা কারণ হচ্ছে আমেরিকার ইকোনমিক্যালি ডমিনেশনটা এস্টাবলিশ করার ক্ষেত্রে এটা হচ্ছে একটা কারণ। তো এই যে পয়েন্টসগুলো, এই পয়েন্টসগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আমেরিকা কেন ইকোনমিক্যালি পাওয়ারফুল। আমি আবার রিপিট করে বলছি, ওয়ার্ল্ডের যে ইকোনমি আছে, ওয়ার্ল্ড ইকোনমির 28% শেয়ার হচ্ছে আমেরিকার, ওয়ার্ল্ড ট্রেডের 15% শেয়ার হচ্ছে আমেরিকার, ওয়ার্ল্ডের বিভিন্ন সেক্টরের যে টপ 3 কান্ট্রি কোম্পানিজ আছে, সেই কোম্পানিজগুলোর মধ্যে একটা না একটা কোম্পানি আমেরিকার থাকে।
এমবিএ যেটা আজকের দিনে খুব বেশি পপুলার আছে, সেই এমবিএটা আমেরিকারই কনসেপ্ট। ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই ধরনের যে ইনস্টিটিউশনসগুলো আছে এইগুলো হচ্ছে আমেরিকার ইকোনমিক ডমিনেশনের একটা রিজন। তো দুটো হয়ে গেল আমাদের ইউএস ডমিনেন্স অ্যাজ হার্ড পাওয়ার, আমরা সেকেন্ডে ডিসকাস করলাম ইউএস ডমিনেন্স অ্যাজ স্ট্রাকচারাল পাওয়ার। থার্ড আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের কালচারাল পাওয়ার। ইউএস ডমিনেশন অ্যাজ কালচারাল পাওয়ার। কালচারাল পাওয়ারটা মানে কি? সাংস্কৃতিকগতভাবে যে ইউএস এর যে ডমিনেশনটা পুরো পৃথিবীর মধ্যে আছে। দেখো, হার্ড পাওয়ার আর স্ট্রাকচারাল পাওয়ার যেটা আমরা ডিসকাস করলাম, একটা জিনিস খুব মাইনরলি চিন্তা করতে হবে। হার্ড পাওয়ার হচ্ছে মিলিটারি পাওয়ার। আজকে ধরো, আজকে আমেরিকা মিলিটারির দিক থেকে খুব বেশি পাওয়ারফুল আছে, আগামীকালকে সে পাওয়ারফুল নাও থাকতে পারে। অর্থাৎ আগামীকালকে অন্য কোনো দেশ সে আমেরিকা থেকে তার মিলিটারি পাওয়ারটাকে স্ট্রং করে নিতেও পারে। একটা আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম আমেরিকার থেকেও পাওয়ারফুল কেউ চলে আসতে পারে। যদি পাওয়ারফুল কেউ চলে আসে তাহলে মিলিটারি দিক থেকে বা হার্ড পাওয়ারের দিক থেকে আমেরিকার পাওয়ারটা কি হবে, আমেরিকার ডমিনেশনটা শেষ হয়ে যাবে। ইকোনমির ক্ষেত্রেও জিনিসটা সেম। স্ট্রাকচারাল পাওয়ারটা যখন আমরা পড়ি, স্ট্রাকচারাল পাওয়ারটা অন্য কোনো দেশ যদি তার ইকোনমি থেকে, মানে আমেরিকান ইকোনমি থেকে যদি অন্য কোনো দেশ ইকোনমিক্যালি যদি পাওয়ারফুল হয়ে যায় তাহলে আমেরিকার স্ট্রাকচারাল ডমিনেশনটা কি হবে, শেষ হয়ে যাবে। তো হার্ড পাওয়ার আর স্ট্রাকচারাল পাওয়ারটা হচ্ছে কি, কম্পিটিশন কন্টিনিউয়াসলি চলছে। অন্য কোনো দেশ যদি আমেরিকাকে যদি ওভারটেক করে যায় তাহলে আমেরিকার ডমিনেশনটা অটোমেটিকলি শেষ হয়ে যাবে। কিন্তু কালচারাল পাওয়ার হিসেবে আমেরিকার যে ডমিনেশনটা, এই পাওয়ারটা শেষ হওয়াটা অনেকটা মুশকিল আছে। কেন আছে? কালচারাল পাওয়ার মানে আমাদের, আমরা যারা হিউম্যান বিংরা আছি, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মাইন্ডসেটটা কি হয়েছে, আমাদের মাইন্ডসেটের মধ্যে পুরো আমেরিকা ঢুকে গেছে। আমাদের মাইন্ডের মধ্যে আমেরিকা আছে। এখন নিজের মাইন্ডটাকে চেঞ্জ করা অনেক সময় পসিবল হয় না, অনেকের ক্ষেত্রেও পসিবল হয় না নিজের মাইন্ডটাকে বা মাইন্ডসেটকে চেঞ্জ করা। এই যে কালচারাল পাওয়ার, তার অর্থটা কি, যে আমেরিকান যে কালচারটা আছে, আমেরিকান কালচারটা আজকে পুরো পৃথিবীর মধ্যে এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে পুরো পৃথিবীর মধ্যে কি আছে, পুরো পৃথিবীর মানুষ আমেরিকান কালচারটাকে নিয়েই ব্যস্ত আছে। আমরা আমেরিকান কালচারকে ফলো করছি, আমরা আমেরিকান কালচারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তাই আমাদের পক্ষে নিজেদেরকে শুধরানোটা অনেকটা পসিবল নাও হতে পারে। এখন আমেরিকান কালচার একটা বেসিক এক্সাম্পল আমি দিই। জিন্স প্যান্ট, আমরা জিন্স প্যান্ট আজকের দিনে রিমোট থেকে রিমোট প্লেসের মধ্যেও মানুষের জিন্স প্যান্ট ইউজ করে। এই যে আমরা জিন্স প্যান্টটাকে ইউজ করছি, এই জিন্সটা হচ্ছে আমেরিকান কালচার। আমি যখনই জিন্সটাকে ইউজ করি না কেন, এই জিন্সটা তো আমেরিকান কালচারটাকে শো করছে, এই জিন্সটা আমেরিকা থেকে আসছে। আজকে আরেকটা এক্সাম্পল, যেমন পিৎজা। আমাদের দেশের মধ্যেও আজকে পিৎজা খুব ফেমাস, অনেক জায়গাতে আমাদের আজকে মোটামুটি পিৎজা অ্যাভেলেবল। এই যে পিৎজা আমরা খাই, এই পিৎজাটা তো হচ্ছে আমেরিকান, মানে কনসেপ্ট অফ আমেরিকান কালচার। তো কালচারালিও আমেরিকার কালচারালিও আমেরিকা তার যে প্রভাবটা আছে সেটা পিৎজা দিয়ে হোক, সেটা জিন্স দিয়ে হোক, এই সমস্ত দিক দিয়ে কি আছে, আমেরিকার এই কালচারের পাওয়ারটা আজকের দিনে খুব বেশি প্রভাবী আছে। তো যার ফলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমেরিকার এই যে কালচারটা, এই কালচারের মাইন্ডসেটটা আমাদেরকে চেঞ্জ করতে হবে কিনা। তার মধ্যে আরেকটা বিষয় আছে, আমাদেরকে বুঝতে হবে যে আমেরিকার আমরা যে লাইফস্টাইলটা ধরি, একজন সাধারণ মানুষের যেটা ভালো লাইফস্টাইল, স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে যদি কেউ বলে যে আমি খুব ভালোভাবে জীবনযাপন করবো, বা আমরা খুব, মানে আমাদের মাথার মধ্যে একটা কনসেপ্ট আছে যে মানে ভালো লাইফস্টাইল মানে হচ্ছে আমেরিকান লাইফস্টাইল, এই ধরনের একটা কনসেপ্ট আমাদের মাইন্ডের মধ্যে আছে। এই যে আমাদের যে একটা কনসেপ্ট ভালো লাইফস্টাইল মানে আমেরিকান লাইফস্টাইল, এটাই হচ্ছে আমেরিকান কালচারাল ডমিনেশন। এই যে থিঙ্কিং গুলো আমাদের মাইন্ডের মধ্যে যে এস্টাবলিশ হয়ে গেছে, সেটা হচ্ছে আমেরিকান কালচারাল পাওয়ার থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আমরা দেখতে পারি যে সাধারণ মানুষ কি হচ্ছে, সাধারণ মানুষ আমেরিকান কালচারগুলোকে নিয়ে গিয়েছে আঁকড়ে ধরেছে। তো যাই হোক, এই হচ্ছে তিনটা মেইন সেক্টর। ফার্স্ট, ইউএস ডমিনেশন ইজ হার্ড পাওয়ার। আমি আবার রিপিট করে বলছি, ইউএস ডমিনেশন ইজ হার্ড পাওয়ার। হার্ড পাওয়ার অর্থাৎ মিলিটারি পাওয়ার। আমেরিকান মিলিটারি এত বেশি পাওয়ারফুল যে আমেরিকান মিলিটারি পৃথিবীর যে কোনো জায়গায় সে মানে টার্গেট করতে পারে, তার মানে যে কোনো জায়গায় যে কোনো অপারেশন করার মতো ক্ষমতা আজকের দিনে ইউএস মিলিটারির মধ্যে আছে। সেকেন্ডলি আমরা পেয়েছি ইউএস স্ট্রাকচারাল পাওয়ার, দ্যাট ইজ ইকোনমিক পাওয়ার, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেই স্ট্রাকচারাল পাওয়ার কিগুলো, মানে কি আছে, যে ওয়ার্ল্ড ট্রেডের মধ্যে আমরা আগে পড়েছি 28% শেয়ার আছে আমেরিকান। ওয়ার্ল্ড ইকোনমির মধ্যে 28% শেয়ার আছে। ওয়ার্ল্ড ট্রেডের মধ্যে 50% শেয়ার আমেরিকার আছে। তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারনেট বা পাবলিক গুডস।
আমি আগের পয়েন্টে এই পয়েন্টটা মিস করেছিলাম। আমি এই যে স্ট্রাকচারাল পাওয়ার, আমেরিকার যে স্ট্রাকচারাল পাওয়ার বা ইকোনমিক পাওয়ার, তার মধ্যে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে যে ইন্টারনেট বা পাবলিক গুডস এর মধ্যে আমেরিকার একটা কি আছে, প্রভাবটা সবথেকে বেশি। পাবলিক গুডস মানে কি? পাবলিক গুডস মানে হচ্ছে সিলেক্স কমিউনিকেশন, ইন্টারনেট, এইগুলোই হচ্ছে আমাদের পাবলিক গুডস। অর্থাৎ সিলেক্স কমিউনিকেশন মানে কি? সিলেক্স কমিউনিকেশন হচ্ছে মার্চেন্ট শিপস যেগুলো সমুদ্র দিয়ে আমাদের যে চলাচল করে, সাগর, এইগুলোর মধ্যে যে মার্চেন্ট শিপসগুলো যে চলাচল করে, এই মার্চেন্ট শিপসগুলো চলাচল করার ক্ষেত্রে কিছু নিয়মনীতি তৈরি করা হয়। এই নিয়মনীতি তৈরি করার দায়িত্ব আজকের দিনে আছে আমেরিকার হাতে। এই ক্ষমতাটা আজকের দিনে আমেরিকার কাছে আছে। আগে এই ক্ষমতাটা ছিল ব্রিটেনের কাছে, ব্রিটেন ফেল করলো, পরবর্তীতে এই ক্ষমতাটা চলে এলো আমেরিকার কাছে। তো আমেরিকা আজকের দিনে যে মার্চেন্ট শিপসগুলো যে পৃথিবী জুড়ে যে এইগুলো যে চলাচল হয়, এই নিয়ম নীতিগুলো তৈরি করার দায়িত্বটা আছে আমেরিকার মধ্যে। এই ক্ষমতাটা আমেরিকার আছে, যার কারণে আমেরিকা খুব ইজিলি তার ডমিনেশনটা ইকোনমিক্যালি এস্টাবলিশ করে দিয়েছে। ধরো আরেকটা এক্সাম্পল আছে ইন্টারনেটটা আজকের দিনে আমাদের সবথেকে বেশি মানে খুব এসেনশিয়াল। এই যে লকডাউন পিরিয়ডে এই যে আমরা যে অনলাইন ক্লাসেস করছি, এই অনলাইন ক্লাসেসগুলো করার আমাদের মানে একটা মিডিয়ামই হচ্ছে ইন্টারনেট। যদি ইন্টারনেট না থাকে তাহলে আমরা এই অনলাইন ক্লাসগুলো করতে পারবো না। তো পৃথিবী পুরো আজকের দিনে এই পুরো পৃথিবী একটা ছোট্ট একটা মানে আমি কানেক্টেড হয়ে গেছি পুরো পৃথিবীর সাথে বিকজ অফ ইন্টারনেট। তো এই যে ইন্টারনেট যে জিপিএস দিয়ে চলে, যে স্যাটেলাইট দিয়ে চলে, এইগুলোর ইনভেনশন কোথা থেকে হলো? এইগুলোর ডেভেলপমেন্ট, এইগুলো রিসার্চ আমেরিকা করলো। এজ এ রেজাল্ট আমেরিকার এই ক্ষমতাটা আছে আজকের দিনে। পুরো জিপিএস এর বলো, স্যাটেলাইটের বলো, মানে ইন্টারনেটের সেই মানে মূল শক্তিটা আছে আমেরিকার কাছে। খুব ইজিলি আমেরিকা অন্য দেশকে কি করতে পারে, তার পক্ষে নিয়ে আসতে পারে। তো স্ট্রাকচারাল ইকোনমিক্যাল পাওয়ারের মধ্যে ওয়ার্ল্ড ইকোনমির মধ্যে তার শেয়ার, হিউজ শেয়ার আছে। পাবলিক গুডস, দ্যাট ইজ ইন্টারনেট, সিলেক্স কমিউনিকেশন, এইগুলোর মধ্যে আমেরিকার প্রভাব আছে। এমবিএ, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা হচ্ছে আমেরিকান কনসেপ্ট এবং যেটা আজকের দিনে পুরো পৃথিবী জুড়ে যেটার একটা আজকের দিনে একটা প্রভাব আছে। তো এই যে ইস্যুসগুলোর জন্য আমেরিকা কি করলো, তার ইকোনমিক্যালি বা স্ট্রাকচারালি সেটা পাওয়ারটাকে এস্টাবলিশ করলো। এন্ড থার্ডলি আমরা পেয়েছি কালচারাল পাওয়ার, সেটা হচ্ছে যে আমেরিকান কালচারটা কি হয়েছে আজকের দিনে পুরো পৃথিবীর মধ্যে আমেরিকান কালচারটার প্রভাব বিস্তার করে নিয়েছে। সেটা হচ্ছে আমাদের যে মাইন্ডসেটটা, সেই মাইন্ডসেটটা আমেরিকান কালচারের সাথে সেটার একটা মিল হয়ে গেছে। জিন্স সবাই ইউজ করছি আমরা, সেটা হচ্ছে আমেরিকান কালচার। পিৎজা আমরা খাই, মোমো, এই যে ওয়েস্টার্ন কালচারগুলোকে আমরা যে ফলো করি, এইগুলো হচ্ছে আমেরিকান কালচারের একটা প্রভাব। এইগুলো হচ্ছে ইউএস এর ডমিনেশন। যদি মানে জেনারেলি একটা কোয়েশ্চন আসে যে ইউএস ডমিনেশন ইন ওয়ার্ল্ড পলিটিক্স, তিনটা সেক্টরে কাজ হয়, এই হচ্ছে এই তিনটা সেক্টর। এখন আমাদের যেটা স্টাডি করতে হবে সেটা হচ্ছে কনস্ট্রেন্টস অন ইউএস হেজেমনি। কনস্ট্রেন্টস বা আমরা বলতে পারি লিমিটেশনস। কনস্ট্রেন্টস বা লিমিটেশনস, ইউএস হেজেমনি এত সময় আমরা যেটা স্টাডি করলাম সেটা হচ্ছে যে কি কি ক্ষেত্রে আমেরিকার সেই ডমিনেশনটা আছে। হার্ড পাওয়ার, স্ট্রাকচারাল পাওয়ার এন্ড কালচারাল পাওয়ার, সফট পাওয়ার হিসেবে আমরা দেখলাম সেটা হচ্ছে ডমিনেশন। কারণ এই যে আমেরিকার ডমিনেশনটা, এই ডমিনেশনটার লিমিটেশনস কি আছে? আমেরিকার এত বেশি ক্ষমতা থাকার পরও আমেরিকা মানে মনোপলি করতে পারে না, তার যা ইচ্ছা সে তা করতে পারে না। একটা জায়গার মধ্যে সে তার লিমিটেশনটা আছে। সেই লিমিটেশন বা কনস্ট্রেন্টস গুলো কি আছে? এই লিমিটেশনের বা কনস্ট্রেন্টস এর মধ্যে প্রথম যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল। আমি এটা ফার্স্ট পয়েন্ট আসছে ইনস্টিটিউশনাল আর্কিটেকচার। ফার্স্ট আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল আর্কিটেকচার। এখন ইনস্টিটিউশনাল আর্কিটেকচার মানে কি? আমেরিকার মধ্যে যে ক্ষমতাটা, পাওয়ারটা, সেই পাওয়ারটা ডিভাইডেড করা, ডিভিশন অফ পাওয়ার আছে। অর্থাৎ লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। ক্ষমতাটা কেবলমাত্র একটা উইং এর কাছে নয়। আমরা জানি সরকারের তিনটা উইং থাকে, সিস্টেমের মধ্যে একটা তিনটা উইং জেনারেলি থাকে। এক্সিকিউটিভ, যারা ডিসিশন নেয়, বা সরকার বা ক্যাবিনেট আমরা বলতে পারি, ইন্ডিয়ান কনটেক্সটে প্রাইম মিনিস্টার ক্যাবিনেটে আমরা এক্সিকিউটিভ বলতে পারি। লেজিসলেচার, দ্যাট ইজ পার্লামেন্ট, মানে ল মেকিং বডি, যারা ল বানায়। এন্ড জুডিশিয়ারি, যারা জুডিশিয়াল অ্যাক্টিভিটিগুলো থেকে জুডিশিয়াল রিভিউ করে, লিগ্যাল অ্যাসপেক্ট নিয়ে মানে কাজ করে, সেটা হচ্ছে জুডিশিয়ারি। তো ক্ষমতাটা যখন তিনটা উইং এর মধ্যে ভাগ করা থাকে, অর্থাৎ এক্সিকিউটিভ কিন্তু ল বানাতে পারবে না, লটা বানাতে হবে লেজিসলেচারকে। এবং এই যে জুডিশিয়াল রিভিউ, একটা ল
কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে আছে কি নেই, এই ব্যাপারটা কিন্তু অধিকারটা আছে কেবলমাত্র জুডিশিয়ারি, অন্য কোনো উইংয়ের মধ্যে নেই। অর্থাৎ এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি যখন থাকে, তিনটা উইং যখন থাকে, তিনটা উইংয়ের মধ্যে ক্ষমতাটা ডিভাইডেড থাকে, পাওয়ারটা ডিভাইডেড করা থাকে। তো একটা উইং আরেকটা ইউনিটের উইংয়ের পাওয়ারের মধ্যে হস্তক্ষেপ করতে পারে না। তো আমেরিকার মধ্যে কি আছে সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল আর্কিটেকচার। আমেরিকার যে ক্ষমতাগুলো, সরকারের যে ক্ষমতাটা তিনটা উইংয়ের মধ্যে ভাগ করা আছে, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি। তো যার কারণে এক্সিকিউটিভের পক্ষে যা ইচ্ছা তা করাই পসিবল হয় না, কারণ লেজিসলেচারও আলাদা একটা উইং আছে, জুডিশিয়ারি আলাদা একটা উইং আছে। তো এই ইনস্টিটিউশনাল আর্কিটেকচারের ফলে এই ইনস্টিটিউশনাল আর্কিটেকচারটা হচ্ছে আমেরিকার হেজেমনির একটা লিমিটেশন বা কনস্ট্রেন্ট। ফার্স্ট আমরা স্টাডি করলাম ইনস্টিটিউশনাল আর্কিটেকচার। সেকেন্ড আমরা যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ওপেন নেচার অফ ইউএস সোসাইটি। ওপেন নেচার অফ ইউএস সোসাইটি অর্থাৎ আমেরিকার যে সমাজটা আছে, আমেরিকার যে সোসাইটিটা আছে, সেই সোসাইটির একটা ওপেন নেচার। এই ওপেন নেচার অফ ইউএস সোসাইটি অর্থাৎ কি? ওপেন নেচার অফ ইউএস সোসাইটির মধ্যে আমরা বলতে লাগে যে আমেরিকার মধ্যে যে সাধারণ মানুষজন আছেন, সাধারণ মানুষের ফ্রিডম অফ স্পিচ আছে, সাধারণ মানুষ নিজের মতামতটা খুব নির্দ্বিধায় প্রকাশ করতে পারেন, এটার মধ্যে কোনো বাধা নিষেধ নেই। তাই সরকার, আমেরিকান গভর্নমেন্ট কোনো একটা যখন কাজ করে তখন তার মনের মধ্যে একটা চিন্তা থাকে যে আমার দেশের সাধারণ মানুষ কি বলবেন। আমি এইবার একটা এক্সাম্পল দিচ্ছি। 2003-তে আমেরিকা যখন ইরাক ইনভেশন করেছিল বা ইরাকের সাথে যখন আমেরিকার ওয়ার হয়েছিল 2003-তে, সেই সময় আমেরিকান মানুষ কিন্তু তার নিজের সরকারকে কিন্তু ক্রিটিসাইজ করেছিল। অর্থাৎ আমেরিকানসরা আমেরিকান গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করেছিল। কেন করেছিল? যে ওদের একটা থিঙ্কিং ছিল যে ইরাকের সাথে ওয়ার হওয়ার ফলে যদি একটা যেটা একটা দুটো দেশের মধ্যে একটা খুব বাজে একটা রিলেশন তৈরি হবে এবং ইন ফিউচার আমেরিকান মানুষকে সাফার করতে হবে। তো যার ফলে একটা নিজের দেশ যুদ্ধ যাচ্ছে এবং আমেরিকানরা নিজের দেশের সরকারের বিরুদ্ধেই কথা বলেছিল। সেটা হচ্ছে ওপেন নেচার। সাধারণ মানুষ খুব বেশি অ্যাওয়্যার, আমেরিকানসরা তার নিজেদের রাইটস নিয়ে, নিজেদের ডিউটিস নিয়ে মানুষ খুব বেশি অ্যাওয়্যার আছেন এবং তারা খুব ইজিলি তাদের মতামতটাকে প্রকাশ করতে পারছে। দ্যাট ইজ ফ্রিডম অফ স্পিচ আছে। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে আমেরিকার মধ্যে ডেমোক্রেসিটা খুব স্ট্রং। আমেরিকার মধ্যে দুটো পলিটিক্যাল পার্টি আছে, রিপাবলিকান পার্টি আর ডেমোক্রেটিক পার্টি। এবং দুটো পার্টি কি হয় যে দুটো পার্টি সাধারণ মানুষের মতামতটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে চলে। কারণটা হচ্ছে যে একটা পার্টি যদি সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব না দেয় তাহলে মানুষ আরেকটা পার্টির পক্ষে ভোট দিয়ে দেবেন। এই যে ইস্যুসগুলোর জন্য আমেরিকার মধ্যে ডেমোক্রেসিটা খুব স্ট্রং। আমেরিকান ডেমোক্রেসি ইজ এ সাকসেসফুল ডেমোক্রেসি এবং এই সাকসেসফুল ডেমোক্রেসির জন্য স্পেশালি সাধারণ মানুষের যে এই যে একটা ধারা চিন্তাধারা, মানুষ অ্যাওয়্যার আছেন, অ্যালার্ট আছেন এবং মানুষের ফ্রিডম অফ স্পিচ আছে, যা এইগুলো হচ্ছে আমেরিকান ওপেন নেচার অফ আমেরিকান সোসাইটি। এইগুলো হচ্ছে আমেরিকান হেজিমনির ক্ষেত্রে একটা কনস্ট্রেন্ট। থার্ডলি, এটা আমরা সেকেন্ড পয়েন্ট সেটা ডিসকাস করলাম, ওপেন নেচার অফ ইউএস সোসাইটি। থার্ড যে কনস্ট্রেন্টটা আছে আমেরিকান হেজিমনির উপর, সেটা হচ্ছে নাটো। NATO। নাটো হচ্ছে একটা অর্গানাইজেশন, 12টা কান্ট্রি একটা অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আই রিপিট, N for North, A for Atlantic, T for Treaty, O for Organization, নাটো। এই যে নাটোটা কোল্ড ওয়ার পিরিয়ডের মধ্যে এই নাটো একটা অর্গানাইজেশন ফর্ম হয়, যেখানে আমেরিকাই এই অর্গানাইজেশনের লিডার আমরা বলতে পারি এবং তার সাথে আরো 12টা কান্ট্রিজ একটা অর্গানাইজেশন নাটো। এই যে নাটো কান্ট্রিজগুলো আছে, নাটোর অন্তর্গত যে কান্ট্রিজগুলো আছে, এই কান্ট্রিজগুলো কি? এই কান্ট্রিজগুলো আমেরিকার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। নাটো কান্ট্রিজগুলো আমেরিকার জন্য এত বেশি ইম্পর্টেন্ট যে আমেরিকা তার ইকোনমি বলতে পারো, তার জিওগ্রাফিক্যাল আমরা বলতে পারি, তার যে স্ট্রাকচার সমস্ত কিছু নিয়ে নাটো কান্ট্রিজগুলো আমেরিকার জন্য খুব বেশি এসেনশিয়াল। এবং আমেরিকা কোনো সময় চাইবে না যে এত ইম্পর্টেন্ট যে নাটো কান্ট্রিজগুলো তার জন্য আছে সেই নাটো কান্ট্রিজগুলোর বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা। অর্থাৎ অনেক সময় আমেরিকা অনেক কাজ করতে চায় কিন্তু এই যে নাটো কান্ট্রিজগুলো আছে সেইগুলো এই কাজের বিরোধিতা করে। তো যার ফলে নাটো কান্ট্রিজগুলোর বিরুদ্ধে গিয়ে নাটো কান্ট্রিজগুলোর মতামতকে গুরুত্ব দেওয়াটা আমেরিকার জন্য আমেরিকা বাউন্ড যে সে নাটো কান্ট্রিজগুলোর মতামতটাকে গুরুত্ব দেবে। তাই নাটো কান্ট্রিজগুলোর মতামতটাকে উপেক্ষা করে আমেরিকা কোনো সময় কিছু করতে পারে না। তো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, দ্যাট ইজ নাটো, ইট ইজ অলসো কনস্ট্রেন্ট অন ইউএস হেজেমনি।
তো এই যে তিনটা কনসেপ্ট আমরা এই যে তিনটা যে আমরা যে লিমিটেশনস পেয়েছি, এই তিনটা লিমিটেশনস কিন্তু আমেরিকার নিজে থেকেই তৈরি করা বা আমেরিকার থেকেই এইগুলো এসেছে। ইনস্টিটিউশনাল আর্কিটেকচারটা যদি আমরা ধরি, সেটা তো আমেরিকার নিজস্ব একটা লিমিটেশন। তার দেশের মধ্যে, আমেরিকার দেশের মধ্যে এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি তিনটা ভাগ, যার জন্যই তার হেজেমনি বা তার ডমিনেশনটা সে এস্টাবলিশ করে তার একটু বাধাপ্রাপ্ত হচ্ছে। সেটা তার এই লিমিটেশনটা নিজের থেকেই তৈরি। বা আমাদের যেটা ওপেন নেচার, আমেরিকান সোসাইটির যে ওপেন নেচার, সেটা আমেরিকা থেকেই তৈরি হয়েছে। বা এই যে নাটো, এই নাটোটা তো আমেরিকার নেতৃত্বেই তৈরি হয়েছে। তো লিমিটেশন যেগুলো ইউএস এর হেজেমনির উপর লিমিটেশন যেগুলো আছে, সেই লিমিটেশনগুলো কোথা থেকে এসেছে? সেই লিমিটেশনগুলো আমেরিকা থেকেই আসে। এই যে আমরা ডিসকাস করলাম, এই তিনটা হচ্ছে আমেরিকার কনস্ট্রেন্টস বা লিমিটেশন আপন ইউএস হেজেমনি। এই তিনটা কারণেই আমেরিকা তার যে ডমিনেশনটা আছে, ডমিনেশন আছে ঠিক আছে, বাট তারপরও সে মনোপলি বা মানে যা ইচ্ছে তা করার মতো ক্যাপাসিটি আজকের দিনে আমেরিকাও নেই। নেক্সট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের হাউ টু ওভারকাম ফ্রম ইউএস হেজেমনি। নেক্সট আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে হাউ টু ওভারকাম। এই যে আমেরিকার যে এই যে আমাদের যে আমেরিকার যে ডমিনেশনটা আছে, এই ডমিনেশন থেকে পুরো পৃথিবীটা কিভাবে উদ্ধার করে, মানে আমরা কিভাবে ওভারকাম করব আমেরিকার ডমিনেশন থেকে, হাউ টু ওভারকাম ফ্রম ইউএস হেজেমনি। এই যে পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে ফার্স্ট আমরা ডিসকাস করব মিলিটারি অ্যালায়েন্সেস। আমেরিকার এই যে ডমিনেশন, আমেরিকার ডমিনেশন থেকে মুক্তি পাওয়ার একটা পদ্ধতি হচ্ছে মিলিটারি অ্যালায়েন্সেস। অর্থাৎ পৃথিবীর যে আরো যে কান্ট্রিজগুলো আছে, পাওয়ারফুল কান্ট্রিজগুলো আছে, সেটা চায়না, ইন্ডিয়া, জাপান, এই ধরনের আরো বিভিন্ন কান্ট্রিজগুলো আছে, এই কান্ট্রিজগুলো যদি একটা যদি স্ট্রং মিলিটারি অ্যালায়েন্স তৈরি করে নেয়, অটোমেটিকলি আমেরিকার যে ডমিনেশনটাকে চ্যালেঞ্জ করা যাবে। পৃথিবীর যে বাকি যে কান্ট্রিজগুলো আছে, আরো যে পাওয়ারফুল কান্ট্রিজগুলো আছে, সেই পাওয়ারফুল কান্ট্রিজরা যদি নিজের মধ্যে মানে সেই কান্ট্রিজগুলো নিজের মধ্যে একটা অ্যালায়েন্স তৈরি করে, মিলিটারি অ্যালায়েন্স তৈরি করে, অটোমেটিকলি এই কান্ট্রিজগুলোর যে মিলিটারি অ্যালায়েন্সটা যেটা তৈরি হবে সেটা পাওয়ারফুল হয়ে যাবে আমেরিকা থেকে। তো অটোমেটিকলি আমেরিকার ডমিনেশন থেকে আমরা মুক্তি পেতে পারি, কিন্তু সেটাও পসিবল নয়, কারণ বাকি যে পাওয়ারফুল কান্ট্রিজগুলো আছে, সেই পাওয়ারফুল কান্ট্রিজগুলো নিজেদের মধ্যে মিলিটারি অ্যালায়েন্স তৈরি করাটাও প্র্যাকটিক্যালি ইট ইজ নট পসিবল। যেমন চায়না এন্ড আমেরিকা, চায়না আর আমেরিকার মধ্যে অনেক বিষয় নিয়ে প্রবলেম আছে, কিন্তু চায়না আর আমেরিকা মিলিটারি অ্যালায়েন্স তৈরি করবে না। তো যার কারণে মানে যদি হয় এটাকে যদি অন্যান্য যে পাওয়ারফুল কান্ট্রিজগুলো আছে ওরা যদি নিজেদের মধ্যে মিলিটারি অ্যালায়েন্সটা তৈরি করে, তাহলে আমেরিকান যে ডমিনেন্সটাকে, আমেরিকান ডমিনেশনটাকে চ্যালেঞ্জ করা পসিবল। তো একটা পয়েন্ট হচ্ছে আমেরিকান ডমিনেশন থেকে মুক্তি পাওয়ার বা উদ্ধার পাওয়ার একটা পদ্ধতি হচ্ছে মিলিটারি অ্যালায়েন্সেস। সেকেন্ড যে আমাদের যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে ব্যান্ডওয়াগন। এটা হচ্ছে ব্যান্ডওয়াগন স্ট্র্যাটেজি। ব্যান্ডওয়াগন স্ট্র্যাটেজি, ব্যান্ডওয়াগন স্ট্র্যাটেজিটা খুব ইম্পর্টেন্ট। ব্যান্ডওয়াগন স্ট্র্যাটেজির মধ্যে কি হচ্ছে, ব্যান্ডওয়াগন স্ট্র্যাটেজিটা বলছে যে যদি কোনো একটা কান্ট্রি পাওয়ারফুল থাকে তাহলে, বা মানে হেজেমনিক কান্ট্রি হেজেমন থাকে, তাহলে সেই পাওয়ারফুল কান্ট্রির সাথে বিরোধিতা করে লাভ নেই। আমার দরকার নেই যে আমি সেই পাওয়ারফুল একটা মানুষের সাথে বা কান্ট্রির সাথে মানে বিবাদে যাব। সেই পাওয়ারফুল কান্ট্রির সাথে সম্পর্ক রেখে তার সাথে ফ্রেন্ডশিপ করে অ্যাডভান্টেজ নেওয়া। ধরো আমি মানে একটা বেসিক এক্সাম্পল আমি দিচ্ছি মানে বোঝার জন্য। ইন্ডিয়ার মধ্যে সবথেকে রিচেস্ট পারসন হচ্ছেন মুকেশ আম্বানি। রিলায়েন্সের মুকেশ আম্বানি ইন্ডিয়ার সবথেকে রিচেস্ট পারসন। এখন ব্যান্ডওয়াগন স্ট্র্যাটেজি কি বলছে যে মুকেশ আম্বানির সাথে, মুকেশ আম্বানির যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে বা পাওয়ারটা আছে সেটা আমার নেই। এখন আমার পক্ষে পসিবল হবে না লড়াই করে বেঁচে থাকা মুকেশ আম্বানির বিরুদ্ধে। তো আমার উচিত হচ্ছে কি, আমার উচিত হচ্ছে যে আমি যদি মুকেশ আম্বানির সাথে ফ্রেন্ডশিপ করে নিই এবং নিজের অ্যাডভান্টেজের জন্য কাজ করে যাই, তাহলে আমি লাভবান হব। এটাই হচ্ছে ব্যান্ডওয়াগন স্ট্র্যাটেজি। মানে আমেরিকার সাথে যুদ্ধে না গিয়ে, আমেরিকার সাথে বিবাদে না গিয়ে, যেহেতু আমেরিকা সুপার পাওয়ার, আমেরিকার সাথে সম্পর্কটা সুন্দর করে বজায় রেখে লিস্ট ডেভেলপ মানে গরিব বা
মানে এত মানে ডেভেলপ কান্ট্রিজ যেগুলো নয়, লিস্ট ডেভেলপ বা আন্ডার ডেভেলপ কান্ট্রিজ যেগুলো আছে বা ডেভেলপিং কান্ট্রিজ যেগুলো আছে, সেই কান্ট্রিজগুলোর কি উচিত যে সেই আমেরিকার সাথে কোনো ধরনের ঝগড়া বিবাদে না গিয়ে সে কি করবে, আমেরিকার সাথে ফ্রেন্ডশিপ করবে এবং এই ফ্রেন্ডশিপ থেকে আমেরিকার কাছ থেকে সে অ্যাডভান্টেজ নেবে নিজের দেশের ডেভেলপমেন্টের জন্য, নিজের দেশের ভালোর জন্য। সেটা হচ্ছে ব্যান্ডওয়াগন স্ট্র্যাটেজি। আমি রিপিট এগেইন, ব্যান্ডওয়াগন স্ট্র্যাটেজিটা কি বলছে যে আমেরিকা যেহেতু সুপার পাওয়ার কান্ট্রি, তাই আমেরিকার সাথে যুদ্ধের মধ্যে বা লড়াইয়ের মধ্যে গিয়ে নিজেদের লাভ হবে না। অন্যান্য কান্ট্রিজ যেগুলো পাওয়ারলেস, সেই কান্ট্রিজগুলোর পক্ষে পাওয়ারফুল কান্ট্রির সাথে লড়াই করে লাভ হবে না। তাই এই কান্ট্রিগুলোর কি উচিত আছে, দরকার হলো যে এই পাওয়ারফুল আমেরিকার সাথে সম্পর্ক ফ্রেন্ডশিপ করে সেখান থেকে বেনিফিট নেওয়া এবং নিজের দেশের অ্যাডভান্টেজের জন্য কাজ করা। সেটা হচ্ছে ব্যান্ডওয়াগন স্ট্র্যাটেজি। এই ক্ষেত্রে আমাদের নেক্সট যেটা লাস্ট এন্ড নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইড স্ট্র্যাটেজি। হাইড স্ট্র্যাটেজি, হাইড স্ট্র্যাটেজির মধ্যে কি আছে, এই যে হাইড স্ট্র্যাটেজি এটা বেসিক্যালি মানে ছোট ছোট কান্ট্রিজ গুলোর জন্য অ্যাপ্লিকেবল। বড় কান্ট্রি মানে ইন্ডিয়ার মতো এত বড় দেশের পক্ষে তো এটা ইম্পসিবল। হাইড স্ট্র্যাটেজির মধ্যে কি বলছে, হাইড স্ট্র্যাটেজির মধ্যে বলছে যে ছোট ছোট কান্ট্রিগুলো নিজেদেরকে আমেরিকার কাছ থেকে লুকিয়ে রাখবে, অর্থাৎ নিজেদের মধ্যে কি ডেভেলপমেন্ট করছে সেই ডেভেলপমেন্টগুলো আমেরিকার চোখ থেকে লুকিয়ে রাখাটাই হচ্ছে হাইড স্ট্র্যাটেজি। সামহাউ দিস স্ট্র্যাটেজি ইজ নট প্র্যাকটিক্যাল, অর্থাৎ আমেরিকা এত বেশি পাওয়ারফুল যে তার পক্ষে পুরো পৃথিবীর মধ্যে কি হচ্ছে সবকিছু জানা সম্ভবপর। সেটা ছোট দেশ হোক বড় দেশ হোক, ছোট ছোট দেশ কি করছে সেগুলো আমেরিকার পক্ষে জানা পসিবল। এবং আমেরিকা কেবল নয়, যে কান্ট্রিজগুলো পাওয়ারফুল থাকে এই কান্ট্রিজগুলো কি করে, এই কান্ট্রিজগুলো রেগুলারলি একটা মনিটর করে বাকি পৃথিবীর মধ্যে কি হচ্ছে। যেমন সে ফর এক্সাম্পল ইন্ডিয়া পুরো পৃথিবীর মধ্যে কি হচ্ছে এটা কিন্তু ননস্টপ কিন্তু ইন্ডিয়াও মনিটর করছে। অর্থাৎ যে ইন্ডিয়ার বিরুদ্ধে যদি পৃথিবীতে কোনো একটা কিছু ডেভেলপমেন্ট হয়, তার জন্য এই ডেভেলপমেন্ট হলে ইন্ডিয়াকে একটা চ্যালেঞ্জ ফেস করতে হবে। তো যার কারণে ইন্ডিয়াও কিন্তু 24 আওয়ার্স আমরা বলতে পারি বাকি পৃথিবীর মধ্যে কি হচ্ছে সেই বিষয়গুলোকে মনিটর করে। তো লাইক দ্যাট আমেরিকা পুরো পৃথিবীতে কি হচ্ছে সেটা মনিটর করে। তাই এই যে স্ট্র্যাটেজিটাকে বলা হয় হাইড স্ট্র্যাটেজি, যে মানে বেসিক্যালি ছোট কান্ট্রিজগুলোর জন্য, লিস্ট ডেভেলপ ছোট ছোট কান্ট্রিজগুলোর জন্য, যে ওরা নিজেদেরকে আমেরিকার মধ্যে চোখ থেকে লুকিয়ে রাখবে, আমেরিকার কাছ থেকে লুকিয়ে রাখবে, আমেরিকার মানে নিজেদের ছোট ছোট কান্ট্রিজগুলোর মধ্যে ডেভেলপমেন্ট কি হচ্ছে বা কি নেই সেগুলো আমেরিকার চোখে যাতে না পড়ে, এইগুলো হচ্ছে একটা পলিসি। যাই হোক, এই পলিসিটা সামহাউ ইট ইজ নট প্র্যাকটিক্যাল বিকজ আমেরিকার পক্ষে পুরো পৃথিবীতে কি চলছে সেটা দেখা সম্ভবপর। তো এই তিনটা ছিল আমাদের হাউ টু ওভারকাম ফ্রম ইউএস হেজেমনি। এবার আমাদের যেটা লাস্ট পয়েন্ট আছে এই ইউনিটের মধ্যে সেটা হচ্ছে ইন্ডো ইউএস রিলেশনশিপ। আমরা ডমিনেশনের প্রত্যেকটা অ্যাসপেক্টই ডিসকাস করলাম। লাস্ট আমাদের এই ইউনিটের মধ্যে যেটা ম্যাটার অফ ডিসকাশন সেটা হচ্ছে ইন্ডো ইউএস রিলেশন। আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে যে রিলেশনশিপটা আছে সেই রিলেশনশিপটা কি আছে। বিফোর 1991 থেকে আমেরিকা সুপার পাওয়ার হয়ে গেছে বা ইউনিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে। বিফোর 1991 ওয়ার্ল্ডের মধ্যে একটা কোল্ড ওয়ার চলছিল। ডিউরিং কোল্ড ওয়ার পিরিয়ড ওয়ার্ল্ডের মধ্যে যে দুইটা ব্লক ছিল, ইউএসএ এন্ড ইউএসএসআর, এই দুটো ব্লক ছিল। ইন্ডিয়া কিন্তু নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা নাম এই পলিসি ইন্ডিয়া ফলো করছিল। তারপরেও অনেকজন বলেন যে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া মানে নিউট্রাল ছিল, বাট স্টিল একটু বেশি হলো রাশিয়ার দিকে ইন্ডিয়ার সাপোর্টটা একটু বেশি ছিল। 50-50 ছিল না, সেটা একটু বেশি হলো রাশিয়ার দিকে ইন্ডিয়ার সাপোর্টটা বেশি ছিল, সেটা অনেকেই বলেন। কিন্তু 1991 এর পর ইউএসএসআর এর ডিসইন্টিগ্রেশন হওয়ার পরও আমেরিকা যখন সুপার পাওয়ার হিসেবে এমার্জ হলো, তারপরেও কিন্তু ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্কটা কোনোদিন খারাপ হয়নি। ইন্ডিয়ান আমেরিকা নিজেদের মধ্যে একটা কর্ডিয়াল রিলেশনটা তারা বজায় রেখেছিল। এটার মধ্যে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে যেগুলো আমরা একটু নোট করে নেব। $65% of total exports আমেরিকা ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়া যে টোটাল এক্সপোর্ট হয় তার 65% হচ্ছে মানে ইন্ডিয়া যে এক্সপোর্ট করে তার 65% হচ্ছে আমেরিকা থেকে ইন সফটওয়্যার সেক্টর। সফটওয়্যার সেক্টরের মধ্যে যে এক্সপোর্টটা হয় ইন্ডিয়া আমেরিকার মধ্যে তার 65% কিন্তু মানে ইন্ডিয়া আমেরিকা থেকে করে বা আমেরিকা ইন্ডিয়াকে এক্সপোর্ট করে, ইন্ডিয়া ইম্পোর্ট করে আমেরিকা থেকে, ইন্ডিয়া ইম্পোর্ট করে আমেরিকা থেকে এবং আমেরিকা ইন্ডিয়াকে এক্সপোর্ট করে। 65%
সফটওয়্যার সেক্টরের মধ্যে যে আমেরিকার যে এক্সপোর্টটা হয় সেই এক্সপোর্টের 65% এক্সপোর্টটা হয় ইন্ডিয়ার সাথে। মানে এটা খুব ইজিলি বুঝতে হবে যে ইন্ডিয়া এবং আমেরিকা বোথ আর ডিপেন্ডেন্ট। আমি এজ এন ইন্ডিয়া আমার কান্ট্রি ডিপেন্ডেন্ট হচ্ছে বিকজ আমি ইম্পোর্ট করছি আমেরিকা থেকে, আমাকে আমেরিকা হেল্প করছে। এট দ্য সেম টাইম আমেরিকাও ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট, কারণ আমেরিকার যে বিজনেসটা আমেরিকা যে ইন্ডিয়ার উপর যে এত বেশি 65% যে এক্সপোর্ট করছে সেটা থেকে আমেরিকার ফাইন্যান্সিয়াল গেইন হচ্ছে। তো যার কারণে আমেরিকা ইজ অলসো মানে আমেরিকাও লাভবান হচ্ছে। তো 65% টোটাল এক্সপোর্ট ইন সফটওয়্যার সেটা আমেরিকা ইন্ডিয়াকে করে। সেকেন্ড যে আমাদের যেটা মানে আছে 35% Boeing staffs are from Indian origin. Are from প্রবলেম আছে, এটা আমি বলে দিচ্ছি। 35% বোয়িং স্টাফ, অর্থাৎ বোয়িং মানে যে আমাদের যে এয়ারলাইন্স এই যে ক্ষেত্রটা আমেরিকার এই দিকে যে মানে স্টাফ যারা আছে, যারা এয়ারলাইন্সগুলোতে কাজ করেন, এই কাজ যারা করেন তাদের মধ্যে 35% হচ্ছেন ইন্ডিয়ান। আমেরিকান এয়ারলাইন্সগুলোতে যারা বোয়িং স্টাফ যারা কাজ করেন তাদের মধ্যে 35% হচ্ছেন ইন্ডিয়ান। তো মানে আমরা বুঝতেই পারি যে ইন্ডিয়ান রা কতটুকু ডিপেন্ডেন্ট বা আমেরিকাও ইন্ডিয়ানরা প্রতি ডিপেন্ডেন্ট, বিকজ লেবার ফোর্স যেটা মানে সেই স্টাফরা যারা সেটার জন্য আমেরিকা ইন্ডিয়ার প্রতি ডিপেন্ডেন্ট। নেক্সট আরেকটা জিনিস বুঝতে হবে, 3 লাখ in total 3 lakhs India what's in Silicon Valley। তারপর প্রবলেম করছে বলে দিচ্ছি 3 লাখ ইন্ডিয়া সিলিকন ভ্যালি আমেরিকা যেটা মানে সবথেকে বড় যেটা মানে আমরা বলতে পারি যে মানে বিজনেসের ট্রেডের বা যেটা সফটওয়্যার টেকনোলজিক্যাল যে সেক্টরটা বা ভ্যালিটা সেই জায়গার মধ্যে 3 লাখ ইন্ডিয়ান কাজ করেন। এমপ্লয়িজ যারা আছে সিলিকন ভ্যালির মধ্যে তার মধ্যে 3 লাখ হচ্ছে ইন্ডিয়ান। তো আমেরিকার যে ইম্পর্টেন্ট সেক্টরগুলো আমরা নাসা আমেরিকার স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সেই নাসার যারা সায়েন্টিস্টরা আছেন তাদের মধ্যে একটা বিরাট সেকশন আছে ইন্ডিয়ান। তো এই যে আমেরিকা বিভিন্নভাবে ইন্ডিয়ার কাছে ডিপেন্ডেন্ট, ইন্ডিয়া আমেরিকার কাছে ডিপেন্ডেন্ট। আজকে আমেরিকা ইন্ডিয়ার কাছে আরো বিভিন্নভাবে ডিপেন্ডেন্ট আছে। আজকে ধরতে পারি আমরা যে আমেরিকা এন্ড ইন্ডিয়ার রিলেশনশিপটা একটা অনেক ক্ষেত্রে যে ডিপেন্ড, যেমন ধরো আমরা বলতে পারি যে সে ফর টেররিজম ইন দ্য ইস্যু অফ টেররিজম ইন্ডিয়া নিডস সাপোর্ট অফ আমেরিকা। আমেরিকার সাপোর্ট ছাড়া ইন্ডিয়ার টেররিজমের ক্ষেত্রে যেটা লড়াইটা চলছে সেই লড়াইটা ইট ইজ নট পসিবল। এবং আমেরিকা ইন্ডিয়াকে সাপোর্ট করছেও ইন্ডিয়ার বিভিন্ন ইস্যুস নিয়ে। পাকিস্তান বেস কিছু টেররিস্ট আছে, কিছু টেররিস্ট অর্গানাইজেশন আছে, সেই টেররিস্ট অর্গানাইজেশনগুলোর নিয়ে আমেরিকা ওপেন প্ল্যাটফর্মে মেনি টাইমস কথা বলেছে এবং আমেরিকা ওপেনলি ইন্ডিয়াকে সাপোর্ট করেছে অন দ্য ইস্যুস অফ টেররিজম। সে আমরা একটু আগে ডিসকাস করলাম ইকোনমিক্যাল অ্যাসপেক্ট, যেটা এটা হওয়ার একটা কারণ হচ্ছে গ্লোবালাইজেশনের ফলে 1991 এর পর থেকে ইন্ডিয়ার মধ্যে ইকোনমিক রিফর্মস হয়েছে এবং ওয়ার্ল্ডের মধ্যে ইউনিপোলার পাওয়ার হিসেবে আমেরিকা চলে এসেছে। তো 1991 এর পর থেকে ইকোনমিক ট্রানজাকশনটা ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে এত বেশি বেড়েছে যে বোথ দ্য কান্ট্রিজ আর ডিপেন্ডেন্ট অন ইচ আদার। নেক্সট আমরা ডিসকাস করছি টেররিজমের মধ্যে আমরা দেখতে পারি যে টেররিজমের ক্ষেত্রেও ইন্ডিয়াকে অনেক মানে ইন্ডিয়ার যে স্ট্যান্ডটা আছে টেররিজমের উপর সেটাকে আমেরিকা সাপোর্ট করে এবং মেনি টাইমস ওপেন প্ল্যাটফর্মের মধ্যে আমেরিকা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছে। তাহলে সে ডিফেন্স সেক্টরের মধ্যে আমেরিকা ইন্ডিয়াকে ডিফেন্স সেক্টরের মধ্যে সাপোর্ট মানে অনেক সময় প্রোভাইড করে আমাদেরকে, মানে আমরা অনেক কিছু ডিফেন্স সেক্টরে অনেক কিছু আমরা ইম্পোর্ট করি আমেরিকা থেকে। তো এই যে সাপোর্টটা, এই সাপোর্টের জন্য ইন্ডো ইউএস রিলেশনশিপটা ভালো আছে গতিকেই আমাদের মধ্যে এই যে ডিফেন্স সেক্টরের মধ্যে সেই ব্যাপারটা চলছে। ইন্ডো আমেরিকার মধ্যে নিউক্লিয়ার ডিল হয়েছে, আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে নিউক্লিয়ার ডিল হয়েছিল এবং এই যে নিউক্লিয়ার ডিলটা হয়েছিল 2008 এর মধ্যে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে নিউক্লিয়ার ডিল হয়েছিল। এটা হচ্ছে ইন্ডিয়া এবং আমেরিকার রিলেশনশিপের মধ্যে একটা মাইলস্টোন ইন রিসেন্ট টাইমস। এন্ড স্পেশালি আজকের দিনে যে ইন্ডিয়া আমেরিকার যে রিলেশনশিপটা যেটা আছে, আজকের দিনের প্রেজেন্ট ডোনাল্ড ট্রাম্প গভর্নমেন্ট ইন আমেরিকা এন্ড নরেন্দ্র মোদী গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, এই দুটো গভর্নমেন্টের মধ্যে একটা কি আছে আন্ডারস্ট্যান্ডিংটা একটু ভালো আছে যে আমেরিকা প্রত্যেকটা ক্ষেত্রে কি হয় আমেরিকা এবং ইন্ডিয়ার যে মানে কোলাবোরেশন বা কোঅপারেশনটা বলতে পারি, প্রত্যেকটা ক্ষেত্রে ইন্ডিয়া এন্ড আমেরিকা নিজেদের মধ্যে একটা মানে কমিউনিকেশন বা একটা মানে কোঅপারেশনটা খুব ভালো। ইন্ডিয়ান কিছুদিন আগে আমরা জানি আমেরিকান প্রেসিডেন্ট ইন্ডিয়ার মধ্যে ভিজিট করে গেছেন, তার আগে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার আমেরিকা ভিজিট করেছেন এবং একটা হিউজ সাপোর্ট ছিল, নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন বা কোঅপারেশন লেভেলটা খুব ভালো ছিল। তো আমেরিকা এবং ইন্ডিয়ার যে রিলেশনশিপটা
আমেরিকা এবং ইন্ডিয়ার রিলেশনশিপটা 1991 এর আগে ডিউরিং কোল্ড ওয়ার পিরিয়ড নামের সময় আমেরিকা এবং ইন্ডিয়ার রিলেশনশিপটা খারাপ ছিলই না, ভালো ছিল, বাট অনেকে বলেন যে আমেরিকা রাশিয়ার প্রতি একটু বায়াস ছিল। কিন্তু 1991 এর পর আমেরিকার সাথে ইন্ডিয়ার রিলেশনশিপটা খারাপ হয়নি, বরং 1991 এর পর থেকে আমেরিকা এবং ইন্ডিয়া গ্র্যাজুয়ালি তাদের মধ্যে যে রিলেশনশিপটা আছে সেটাকে ইমপ্রুভ করেছে, ডেভেলপ করেছে। এবং আমরা আগে কিছু পয়েন্টস বা কিছু ফ্যাক্টস আমরা ডিসকাস করেছি যে অনেক এমপ্লয়িরা কাজ করেন, আমেরিকা অনেক কিছু আমাদেরকে এক্সপোর্ট করে, ইন্ডিয়া অনেক কিছু আমেরিকা থেকে ইম্পোর্ট করে। অনেক ক্ষেত্রে আমরা টেররিজমের ক্ষেত্রে, ডিফেন্সের ক্ষেত্রে, নিউক্লিয়ার ডিলের ক্ষেত্রে আমরা দুটো কান্ট্রিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, কোঅপারেশন আছে। এই যে সমস্ত কিছু নিয়ে যদি আমরা ডিসকাস করি তাহলে আমরা দেখব যে আমেরিকা এন্ড ইন্ডিয়ার মধ্যে যে রিলেশনশিপটা আছে সেই রিলেশনশিপটা কর্ডিয়াল। আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে এমন কোনো সিচুয়েশন হয়নি যেটা মানে টেনশনের সিচুয়েশন। 1991 এ আমেরিকা সুপার পাওয়ার বা ইউনিপোলার ওয়ার্ল্ডের মধ্যে আমেরিকা একমাত্র সুপার পাওয়ার হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত এমন কোনো সিচুয়েশন হয়নি যেটা থেকে আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে একটা টেনশনের একটা সিচুয়েশন ডেভেলপ করেছে। তো কর্ডিয়াল রিলেশনশিপটা দুটো কান্ট্রির মধ্যেই ছিল। তো এই যে ডিসকাশনটা আমাদের ছিল, এই ডিসকাশনটাই হচ্ছে আমাদের এই যে ইউনিটের এইগুলোই হচ্ছে আমাদের ম্যাটার অফ ডিসকাশন যেগুলো ছিল, সেটাই হচ্ছে আমাদের এই মূল বিষয়বস্তু।